হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? চলো আজকে আমরা শুরু করি আমাদের ইকোনমিক্সের নেক্সট চ্যাপ্টার নাম্বার 8, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া, আমাদের ভারতের বেকার সমস্যা নিয়ে। অ্যাকচুয়ালি ভারতের বেকার সমস্যা সবারই আছে, তাই না? এটা অ্যাকচুয়ালি আমাদের সবথেকে বড় সমস্যা। তো কেন আছে, কীরকম আনএমপ্লয়মেন্ট হয়, এই সমস্ত জিনিস নিয়ে চলো আজকে আমাদের এই চ্যাপ্টার শুরু করি, আর ওয়ান শটে আজকেও এই চ্যাপ্টার শেষ করি। লেটস স্টার্ট। চলো এখন আমরা শুরু করি তাহলে আমাদের ভারতের আনএমপ্লয়মেন্ট নিয়ে। এবার আমি তোমাকে আগে ফার্দার এটা পড়াবো, তার আগে আমি তোমাকে একটু বলে দিই যে ভারতের বেকারত্ব ব্যাপারটা কেন হয় আর বেকার সমস্যাটা কি। দেখো, আমরা পড়াশোনা করছি, তোমরা পড়াশোনা করছো, আমরা পড়াশোনা করছি কেন? যাতে করে আমরা পড়াশোনা করে একটা ভালো একটা কাজ পেতে পারি, নিজে কাজ করতে পারি। এবার আমাদের দেশ, তুমি জানো যে আমাদের দেশ বিশাল বড় দেশ, এখানে অনেক বেশি লোক, অনেক বেশি চাকরিতে কম্পিটিশন। শুধুমাত্র গভর্নমেন্ট চাকরি নয়, সমস্ত ক্ষেত্রে চাকরিতে কম্পিটিশন। এবার হয় কি, যখন এই এত কম্পিটিশন এত কিছু চলে আসছে, তার জন্য আমাদের দেশে আর পপুলেশন যে এত বেশি, চাকরি নাই গা, তার জন্য বেকার সমস্যা সৃষ্টি হয়েছে। তো এই বেকার সমস্যা শুধুমাত্র কি ভারতের সমস্যা স্যার? না, এটা আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বেকার সমস্যা হয়। নানান দেশে নানান কারণে বেকার সমস্যা হয়ে থাকে। এইবার বেশি যে উন্নত দেশগুলো যেমন আমেরিকা হলো বা ব্রিটেন হলো, এরকম দেশেও বেকার সমস্যা দেখা যায়। বাট ভালো কথা কি, ওখানে বেকার সমস্যা বেশি নয়। আমাদের দেশে বেকার সমস্যা অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রবলেম, ঠিক কি না তুমি বলো? তো এখানে বেকার সমস্যা অ্যাকচুয়ালি অনেক বড় প্রবলেম হয়ে যায়। আর ওখানে বেকার সমস্যা কেন হয়? ওখানে বেকার সমস্যা মেন হয়, তুমি 2008-এ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসছিল, তোমরা হয়তো শুনেছো এই বিষয়ে, আর না হলে অবশ্যই তোমরা এই বিষয়ে সার্চ করো। 2008-এ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসছিল তখন, বা 2019-এ কাছাকাছি কোভিড আসছিল, তো কোভিড তো একটা প্যান্ডেমিক ছিল, ওটা আলাদা জিনিস। বাট 2008-এ যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসছিল, তখন জিনিসের দাম অনেক বেশি বেড়ে যায়। অনেক জায়গা থেকে অনেক বড় বড় কোম্পানি, মাইক্রোসফট হলো, তারপরে কি বলে অ্যাপেল হলো, এরকম অনেক বড় বড় কোম্পানি, গুগল হলো, এমন বড় বড় কোম্পানি থেকে অনেক লোককে কাজ থেকে ছাঁটাই করতে লাগলো। ঠিক যখনই বাণিজ্য চক্র বা মন্দা অবস্থা দেখা যায়, তখন অনেক বেশি লোকে, বেশিরভাগ উন্নত দেশের মধ্যে এটাই হয় যে উন্নত দেশের মধ্যে চাকরি কেন বেকার সমস্যা সৃষ্টি হয়, এই সমস্ত কারণে। বাট আমাদের দেশ বা আমাদের মতো অনেক স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশে অনেক কারণে বেকার সমস্যা সৃষ্টি হয়। আর এই বেকার সমস্যা স্যার হয় তো কি হলো? বেকার হলে স্যার, বেকার হলে দারিদ্র বাড়বে। আমরা জানি দারিদ্রের প্রধান কারণ তো বেকার সমস্যা, তাই না? সবার কাছে তাদের মন পছন্দ চাকরি থাকে, তো সমস্যা গিয়েছে। তো বেকার সমস্যা সৃষ্টি হয়, এখানে দারিদ্র সৃষ্টি হয়। দারিদ্র থেকে আমাদের দেশে উন্নত হয় না, সবাই তাদের জীবন মান যেমন চায় তেমনটা রাখতে পারে না। তো এইসব নানান কারণে বেকার সমস্যার আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কি আশা করি বুঝতে পারলাম। দেখো বইতে কি বলে, বইতে বলে আমাদের বেকার সমস্যা বর্তমান ভারতের অন্যতম প্রধান সমস্যা। যখন তুমি ইকোনমিক্স পড়ছি, ইকোনমিক্স পড়লে আগামী দিনে আমি চাবো যে আমার বাচ্চারা ইকোনমিক্সে উন্নত হোক। এবার ইকোনমিক্স নিয়ে যখন তুমি উন্নত হবা, অবশ্যই তোমাকে এই সমস্যাকে নিয়ে ডিল করতে হবে যে বেকার সমস্যা আমাদের দেশে আছে, এটাকে মানা করা যাবে না। এই বেকার সমস্যা আবার কীভাবে দূর হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বেকার সমস্যা কীভাবে ঠিক হবে? তো আগে বুঝতে হবে যে বেকার সমস্যা হয় কোন কোন কারণে, তাই না? আর এটা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, বেকার সমস্যা, আনএমপ্লয়মেন্ট আমাদের দেশের একটা অনেক বড় সমস্যা স্যার। যদি এটাকে আমি ইগনোর করে দিই চলবে না কিন্তু। তো বেকার সমস্যা আমাদের দেশে অ্যাকচুয়ালি অনেক বড় সমস্যা। এবার কি বল, দেখো, যদিও বিশ্বের প্রায় সব দেশেই বেকার দেখা যায়, তবে ভারতের অর্থনীতিতে বেকার সমস্যা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের ভারতের মতো বিশাল একটা দেশে বেকার সমস্যা একটা অনেক বড় কথা, তাই না? দেশের জনসম্পদকে কাজে লাগাতে গেলে বেকার সমস্যা দূর করতেই হবে। এবার দেশের জনসম্পদকে আমার মানব সম্পদকে যদি কাজে লাগাতে হয়, বেকার সমস্যা দূর করতে হবে। কারণ অনেক লোক, অনেক ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এডুকেটেড লোক এমনি বেকার পড়ে আছে। তো ওরা যদি নিজে ভালো কাজে না লাগে, দেখবা যে দেশে ক্রাইম রেট বেশি, বিকজ ওখানকার লোক চাকরি পাচ্ছে না, তো পেটের জ্বালা, খিদা লাগবেই, রুটি লাগবে, তাই না? তার জন্য তারা আবার ক্রাইম রেটও বেড়ে যায়। তো এরকমভাবে আমাদের দেশের জনসম্পদকে ইউটিলাইজ করতে হলে, ভালো মতো ব্যবহার করতে হলে বেকার সমস্যা দূর করতে হবে। আর কি বলে, দেশের জনসম্পদকে কাজে লাগাতে গেলে বেকার সমস্যা দূর করতে হবে। তাছাড়া দারিদ্র্যের সমস্যাটা বেকার সমস্যার সঙ্গে জড়িত। দারিদ্র কেন হয়? কারণ বেকার আছে, লোক বেকার আছে, তো দারিদ্র আছে। তো বেকার সমস্যার সঙ্গেই দারিদ্র সমস্যাটাও জড়িত আছে। আমাকে দারিদ্র দূর করতে হলে অবশ্যই বেকারত্ব দূর করতে হবে। ফার্স্ট কাজ বেকারত্ব দূর করা, তারপর বেকারত্ব দূর হলে আমাদের দারিদ্রটাও দূর হয়ে যাবে। বুঝতে পারলাম কিনা? উন্নত দেশের বেকার সমস্যার প্রকৃতি উন্নত দেশের থেকে আলাদা। আমাদের মতো দেশ বা উন্নয়নশীল স্বল্প উন্নত দেশের সঙ্গে যে উন্নত দেশ হয়, ওখানে বেকার সমস্যা হয় আলাদা কারণে। আমাদের দেশে বেকার সমস্যা
ওখানে বেকার সমস্যা কেন হয় আমি বললাম, ওখানে বেকার সমস্যা দেখা যায় বাণিজ্য চক্রে মন্দা অবস্থায়, যখন যখন বিজনেস সাইকেলে মন্দা অবস্থা দেখা যায় তো তখন বেকার সমস্যাটা খুব বেশি হয়। যেমন 2008-এ হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসছে তোমাকে বললাম। আর আমাদের মতো দেশে আরও অনেক কারণে বেকার সমস্যা হয়। কী হয় সেটাকে নিয়ে আমি এখন আলোচনা করবই, ঠিক না? আর কি লেখা দেখো, ফলে কর্ম, হ্যাঁ বাস এটাই লেখা আছে এখানে, শেষ। এইবার এখানে দেওয়া হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। বেকারত্ব কয় ধরনের দেখো, আমি বেকারত্বকে এখানে 4 ভাগে ভাগ করলাম: মৌসুমী বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব, কাঠামোগত বেকারত্ব আর বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। এবার এক এক করে সবার মানেগুলো বুঝি। মৌসুমী বেকারত্ব কি, তারপরে প্রচ্ছন্ন বেকারত্ব কি, আর কাঠামো কি, দেন বাণিজ্য চক্রজনিত কি। আচ্ছা চলো তাহলে আমরা এখন শুরু করি আমাদের বেকারত্বের ধরন নিয়ে, ঠিক আছে? দেখো কি বলে, বেকারত্ব তোমাকে আমি 4 ধরনের বললাম আমি। এখন মৌসুমী বেকারত্ব কি জিনিস ভালো মতো বোঝো। মৌসুমী বেকারত্ব হচ্ছে, বা মরশুম মানে কি আগে এটা বোঝো, মরশুম মানে সিজন, সিজন ওয়াইজ যে সমস্ত কাজ থাকে না, মানে একটু ভালো মতো করে বোঝাই। দেখো আমাদের দেশে অনেক এমন কৃষক শ্রমিক আছে বা কৃষক আছেন যারা বছরের কয়েকটা মাস যখন সিজন থাকে, ঋতু থাকে, সময় থাকে যে এই চাষবাস করার সময় আছে, তখন তারা কাজ করে, চাষবাস করে। বাকি যে সময়টা, বাকি সময়টা তাদের কাছে কোনো কাজ থাকে না। মানে ব্যাপারটা এমন করে বোঝো যে একটা গোটা বছর 12 মাসের মধ্যে 4 মাসে তাদের কাছে বৃষ্টি সিজন আছে, তো এই সিজনে তারা ধান চাষ করলো বা এই চাষ করলো, চাষের সিজন মানে ধান চাষের ধান করলো, বাকি 8 মাস কি, বাকি 8 মাস তাদের কোনো কাজ নাই। তো এই 4 মাস কাজ করে বাকি 8 মাস চললো, মানে পুরো 12 মাস চললো, তাই না? তো এরকম করে 8 মাস তার কাছে কাজ নাই, এটাকে আমরা বলতে পারি মৌসুমী বেকারত্ব। এর মধ্যে কিছু সময় অনেক শ্রমিক, অনেক কৃষক আছে যারা বেকার থাকে। শুধুমাত্র চাষবাসই হয় না, সেটা শুধুমাত্র চাষবাস হয় না, শিল্পক্ষেত্র দেখা যায়। শিল্পক্ষেত্রের মধ্যে তোমরা জানবা যে এখন কয়েকদিন পর দুর্গাপূজা আসছে, অনেক লোক অনেকগুলো স্টল খুলবে, অনেকগুলো মেলা নিয়ে বসবে, রাইট? এরকমভাবে কি হবে, এরকমভাবে দেখা যাবে যে অনেক লোক এখানে কাজ পাচ্ছে, বাট বাকি সময় তারা কোথায় কাজ করতো, তাই না? তারা বাকি সময় বসে আছে, এই সময় এই সময় কাজ করবে, আবার সারা সময় কাজ নাই। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিজনাল আনএমপ্লয়মেন্ট দেখা যায়, যে এই সিজনে চাকরি আছে বা কাজ আছে, বাকি সিজনগুলোতে আর কাজ নাই, তো আনএমপ্লয়মেন্ট হিসেবে পড়ে আছে। তো এটাকে আমরা মৌসুমী বেকারত্ব বলতে পারি। দেখো বইতে কি লেখা আছে, কৃষিকার্য হলো ঋতুভিত্তিক বা মৌসুমী ভিত্তিক। যা বললাম, কৃষিকার্য কেমন ঋতু বা মৌসুম ভিত্তিক হয়, সারা বছর কৃষিকাজ হয় না, ফলে গ্রামীণ চাষি ও শ্রমিকরা সারা বছর কাজ থাকে না। গ্রামীণ চাষি বা কৃষক শ্রমিক যারা আছে তাদের সারা বছর কোনো রকম কাজ থাকে না, যেই পার্টিকুলার সিজন আছে ওই সিজনে কাজ থাকে। তাছাড়া জলসেচের সুযোগ না থাকলে কৃষি উৎপাদনে বৈচিত্র্য আসে না, আলাদা আলাদা যদি জলসেচ ঠিকমতো না পাওয়া যায় তাহলে আমি এবার এই উৎপাদন, এবার ওই উৎপাদন, এমন করে বৈচিত্র্য আনতে পারবো না, যা আছে সেটাই করতে হবে প্রতি বছর, তাই না? এবার কি লেখা আছে, এর জন্য কৃষক ও কৃষি শ্রমিকদের বেশ কয়েক মাস বসে থাকতে হয়। যেই টাইমটা তাদের কাজ আছে ওই টাইমটা তারা কাজ করলো, বাট যেই টাইমটা তার কোনো কাজ নাই তারা কোনো কাজ করেনি। তো আমাদেরকে বুঝতে হবে জিনিসটা, যেখানে অনেক কৃষক শ্রমিকরা এমনি বসে আছে, 4-5 মাস কাজ করছে, বাকি মাস তাদের কাছে কোনো কাজ নাই। এই ধরনের বেকারত্বকে বলা হয় মৌসুমী বেকারত্ব। এটা কি বলা হবে, মৌসুমী বেকারত্ব। আশা করি বুঝতে পারলাম। মৌসুমী বেকারত্ব শুধুমাত্র কৃষিক্ষেত্রে দেখা যায় তা নয়, শিল্পক্ষেত্রেও মৌসুমী বেকারত্ব লক্ষ্য করা যায়। যেমন চিনি শিল্পে সারা বছর কাজ হয় না, যখন আখের ফসল হয় তখন চিনি কলগুলি চালু থাকে, আবার অন্য সময় চিনি কলগুলির মধ্যে অনেক শ্রমিক ছাঁটাই হয়ে যায়। যখন আখের চাষ হয় তখন অনেক শ্রমিক আসে চিনি শিল্পে চিনি কাজ তৈরি করে, কিন্তু যখন হয় না অনেক শ্রমিককে ছাঁটাই করে দেওয়া হয়। এরকমভাবে আমরা বুঝতে পারি যে মৌসুমী বেকারত্ব হতে পারে যখন কিছু মাস কাজ আছে, বাকি মাস আবার কাজ নেই, এই বেকারত্ব হলো আনএমপ্লয়মেন্ট, হলো মৌসুমী বেকারত্ব। আশা করি আমরা বুঝতে পারলাম। এবার আমাদের নেক্সট যেটা হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব। নাও এই প্রচ্ছন্ন বেকারত্বকে এটা ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে যেমন ভাবো ব্যাপারটা, আমার কাছে এই জমি আছে, দেখো এটা আমার জমি, এই জমিতে আরামে 5 জন মিলে চাষ করতে পারবে। এই জমিটাকে পুরো চাষ করতে আরামে 5 জন লেগে যাবে, ঠিক 5 জন মিলে চাষ করবে। কিন্তু আমি এই জমিদার মালিক হলাম, আমি 5 জন কিনে চাষ করে দেবো। কিন্তু অনেক লোক আমার কাছে আসে, স্যার চাকরি দিন, চাষ করতে দিন। তো আমি বললাম ঠিক আছে ভাই, টাকা কম দেবো, কিন্তু তো আমার আগে 5 জনকে আমাকে যদি এখানে লেট সাপোজ 300 টাকা করে হাজিরা দিতে হতো, আমি এখন বললাম ঠিক আছে আমি 200 টাকা করে হাজিরা দিব, করবো তো বলো, নাহলে অনেকজন লাইন দাঁড়াই আছে। তো এরকমভাবে আমি 5 জনের জায়গায় এখানে আমি 8 জনকে কাজে হায়ার করলাম 200 টাকা করে। কথা বুঝো, আমার 5 জনের 50টা হয়ে যেত, বাট যেহেতু লোকের কাছে কাজ নাই, সবাই বলে আমার কাজ দাও, ঠিক না? তো এইবার তোমাকে বলতে হবে, তো এখানে দেখো আমি 8 জনের কাজ রাখলাম, টাকা কম দিলাম, সেটা যাই হোক, বাট ব্যাপারটা কি, এখানে 3 জন এক্সট্রা আমার চলে আসলো, এটা হলো প্রচ্ছন্ন বেকারত্ব। অর্থাৎ যেখানে যত লোক দরকার তার চেয়ে বেশি লোক আছে, যদি ওই এক্সট্রা লোককে সরিয়ে নেওয়া হয় তাহলেও আমার উৎপাদনে খুব একটা ফারাক আসবে না।
আশা করি বুঝতে পারলাম। যদি আমি এখানে 3টা লোককে সরাই দিই তাহলেও আমার উৎপাদনের খুব একটা সমস্যা হবে না। তো এই ধরনের যে বেকারত্ব দেখা যায় এটাকে বলা হয় প্রচ্ছন্ন বেকারত্ব। মানে কি লেখা যায়, যদি কোনো উৎপাদনে প্রয়োজনের তুলনায় বেশি লোক নিযুক্ত থাকে, যে কোনো উৎপাদনমূলক কাজে যতটা লোক দরকার তার চেয়ে বেশি লোক এখানে নিযুক্ত আছে, এবং এই উদ্বৃত্ত লোকদেরকে সরিয়ে নিলে মোট উৎপাদন কমে না। যদি আমি এক্সট্রা লোককে সরাই দিব আমার কিন্তু মোট উৎপাদন হ্যাম্পার হবে না, কমবে না। কি তাহলে এই উদ্বৃত্ত শ্রমিকদেরকে বলা হবে প্রচ্ছন্ন বেকারত্ব। স্যার তোমার মনে হবে স্যার এটা তো চাকরি পাইছে, বেকারত্ব কোথায়? বাট স্যার এটাই বেকারত্ব। এই ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের দেশে অনেক লোক এমনি এমনি অনেক জায়গায় কাজে ঢুকে আছে, ও সরে গেলেও ওর ভ্যালু কি থাকবে ওখানে? কিছুই না। তো এই ধরনের যে বেকারত্ব দেখা যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে, এটাকেই আমরা বলবো প্রচ্ছন্ন বেকারত্ব। আশা করি বুঝতে পারলাম জিনিসটা কি বলেন। জনবহুল দেশে কৃষিকার্যে এরূপ প্রচ্ছন্ন বেকারত্ব অনেক বেশি দেখা যায়। আমাদের মতো দেশে গ্রামগঞ্জে এই ধরনের বেকারত্ব অনেক বেশি দেখা যায়, কারণ অনেক লোক কোনো কাজ নাই। আমরা মুভিতে শুনছি না ডায়লগ, ক্যা কাম হ্যায় কুছ কাম নেই আপনি কো জানা হ্যায়, কোথায় যাবো আমরা? গ্রামে গিয়ে খেতি বাড়ি করবো, এমন ডায়লগ তোমরা শুনছো অবশ্য। তো এরকমভাবে অনেক বেশি প্রেশার পড়ে গেছে জমির উপরে। কি আশা করি বুঝতে পারলাম। তো এভাবে করে যে বেকারত্ব হয় এটাকে আমরা প্রচ্ছন্ন বেকারত্ব বলতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা করি কাঠামোগত বেকারত্ব। এবার কাঠামোগত বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট কি জিনিস দেখো। যখন মার্কেটে নতুন কোনো টেকনোলজি চলে আসে তখন যে সমস্ত লোক এই টেকনোলজি না জানার জন্য বেকার হয়ে যায়, যেমন এখন ওপেন এআই, চ্যাট জিপিটি, অনেক ধরনের এআই সফটওয়্যার চলে আসাতে অনেক লোকের কাজ ছাড়া হয়ে গেছে। তোমরা জানো যে অনেক লোক কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? তারা ওই এআই সফটওয়্যারকে ভালো মতো ইউজ করতে পারতো না, কাজ করতো, নর্মাল কাজ করতো। নতুন সফটওয়্যার আসাতে, নতুন টেকনোলজি আসাতে অনেক লোক কাজ ছাড়াই হয়ে গেছে। এই ধরনের যে বেকারত্ব হয় এটাকে বলা হয় কাঠামোগত বেকারত্ব। কি লেখা আছে পরিবর্তে? দেশে যখন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে, অর্থাৎ তখন যে বেকার সমস্যার সৃষ্টি হয় তার কাঠামোগত বেকারত্ব বলে বা প্রযুক্তিগত বেকারত্ব বলা হয়। একে আবার প্রযুক্তিগত বেকারত্ব বলা হয়। মানে কি? নতুন কোনো কৌশলের প্রবর্তন, নতুন দ্রব্যের আবিষ্কার, নতুন কলা কৌশল ব্যবহার, নতুন কোনো কিছু টেকনোলজি আসছে। যখন আগে কম্পিউটার আসতো সবাই বলতো চাকরি চলে গেছে, চাকরি নাই, রাইট? এরকম ওই সময় চাকরি গেছে, কম্পিউটার আসাতে অনেক লোক। এখন ওপেন এআই, চ্যাট জিপিটি বা এমন অনেক এআই সফটওয়্যার চলে আসে তোমরা জানো, যার জন্য অনেক লোকের চাকরি চলে গেছে। তো এরকম নতুন টেকনোলজি যখন আসে মার্কেটে তার জন্য যে কাজটা যায়, হ্যাঁ না, তাকে আমরা বলবো কাঠামোগত বেকারত্ব। আশা করি আমি তোমার কাঠামোগত বেকারত্বটা বুঝতে পারলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। এটা কি জিনিস? যখন দেশের মধ্যে বাণিজ্য চক্র দেখা যায়, বিজনেস সাইকেলে মন্দা অবস্থা দেখা যায়, অর্থাৎ জিনিসের দাম হুট করে অনেক বেশি বেড়ে যায়, ক্রুড অয়েলের দাম অনেক বেশি বেড়ে যায়, অনেক কারণ থাকে এর পিছনে, তাই না? যে 2008-এ হয়েছিল। তো সেরকমভাবে যখন বাণিজ্য চক্রজনিত কিছু দেখা যায় তখন যে বেকারত্ব আসে, অনেক বড় বড় কোম্পানি অনেক বড় বড় জায়গা থেকে অনেক লোকের কাছ থেকে ছাঁটাই করে দেয়। ঠিক, কারণ ডিমান্ড তখন খুব বেশি কমে যায়, অ্যাকচুয়ালি জিনিসের দাম বেড়ে যায়, ডিমান্ড অনেক বেশি কমে যায়। তো ওই জন্য যে সমস্ত বেকারত্ব দেখা যায় তাকে আমরা বাণিজ্য চক্রজনিত বেকারত্ব বলতে পারবো। তো আশা করি আমি তোমাকে এই 4 ধরনের বেকারত্ব বুঝতে পারলাম। এবার ব্যাপারটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই বেকারত্ব আর এই বেকারত্ব এটা কোথায় দেখা যায়? এটা গ্রামে দেখা যায়। কোন জায়গায় দেখা যায়? এটা গ্রামে। তো গ্রামে যদি আমাকে পরীক্ষা কোশ্চেন দেয় গ্রামে কোন ধরনের বেকারত্ব দেখা যায়, তাই আমি বলবো গ্রামে মৌসুমী বেকারত্ব, সিজন ওয়াইজ, আর প্রচ্ছন্ন বেকারত্ব। যেমন আমি বললাম যে 5 জনের জায়গায় 8 জন লোক নিযুক্ত আছে। তো গ্রামে বেশিরভাগ এই 2 ধরনের বেকারত্ব দেখা যায়। আর শহরে এই বেকারত্ব দেখা যায় আর এই বেকারত্ব দেখা যায়। এটা আমাদের শহরে দেখা যায় এই বেকারত্ব। কি আশা করি বুঝতে পারলাম। তো আমাকে আলাদা করে বলা কিছু নেই, এই 2 বেকারত্ব আমার দেখা যায় গ্রামে, এই 2 দেখা যায় আমাদের বেশিরভাগ শহরে। তার মানে শুধু গ্রামেই হয় বা শুধু শহরে হয় না, বেশিরভাগ গ্রামে এই বেকারত্ব দেখা যায় আর শহরে এগুলো দেখা যায়। যেমন আমাদের দেশের মধ্যে এখানে বইতে দেওয়া আছে যে ভারতে বিভিন্ন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়, সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করবো, একটা গ্রামের বেকারত্ব, একটা শহরের বেকারত্ব। তো গ্রামের বেকারত্ব আর শহরের বেকারত্ব, গ্রামকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে বইতে, মৌসুমী আর প্রচ্ছন্ন। আর শহরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আর কাঠামোগত আয়াতে লেখা আছে শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব। যে সমস্ত শিক্ষিত যুবক আছে তাদের মধ্যে যে বেকারত্ব দেখা যায়। কি লেখা দেখো, ভারতের শিক্ষিত যুবকদের মধ্যে যে বেকার সমস্যা দেখা যায় তা মূলত শহরাঞ্চলে মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের মধ্যে দেখা যায়। ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং বিশেষ করে দেশ বিভাগের পর থেকে মধ্যবিত্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষিত বেকারদের সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে। দেশে সাধারণ শিক্ষা বিস্তারের জন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, ফলে শিক্ষিত কর্মপ্রার্থীর সংখ্যা দ্রুত হারে বেড়েছে। যে দেশের স্বাধীন হওয়ার পর স্কুল কলেজ অনেক বেশি হারে বাড়ছে, সবাই শিক্ষিত হচ্ছে, ভালো কথা শিক্ষিত হচ্ছে, কিন্তু এর ফলে শিক্ষিত হওয়ার পর আফটার কলেজ ডিগ্রি তারা হাতে কিছু পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তো তারপর তাদেরকে বেকার হয়ে যাচ্ছে। তো ওখান থেকে অনেক বেশি শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব চলে আসছে। ওটা বাণিজ্য চক্রজনিত বেকারত্ব নয় বলে দেওয়া কথাটা, এইটা শুধুমাত্র না বেশিরভাগ দেখা যায় এটা উন্নত দেশের মধ্যে। আমাদের মতো দেশের মধ্যে উন্নয়নশীল বা স্বল্প উন্নত দেশে এই ধরনের বেকারত্ব দেখা যায় না। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় উন্নত দেশের মধ্যে। ওকে,
আর এই বেকারত্বগুলো তো সব বাকি তোমাকে বলতেই পারলাম, আর শিক্ষিত যুবক তোমাদের যে বেকারত্ব সেটা আমি তোমাকে বললাম। তো এমনি করে আমরা বেকারত্বের ধরনটা বুঝতে পারলাম যে বেকারত্ব কেমন কেমন হয়। এবার তোমাকে বলবো বেকারত্বের কারণ কি, ঠিক আছে? চলো, আচ্ছা এবার চলো আমরা ভারতের বেকারত্বের কারণ নিয়ে আলোচনা করি। ভারতে বেকারত্ব কেন দেখা যায়? তোমাকে আমি এখন বললাম বেকারত্ব কয় ধরনের হয়, তাই না? এখন আমরা বলবো যে আমাদের ভারতের বেকারত্বের কারণগুলো কি, কেন আমাদের দেশে এত বেশি আনএমপ্লয়মেন্ট দেখা যায়। দেখো, তো এর জন্য আমি একটা চার্ট লিখলাম এখানে। চার্টটা কি আছে? প্রথমে আছে উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি। আমরা জানি আমাদের দেশে পপুলেশন কত হাই, জনসংখ্যা কত বেশি। তো এটা স্বাভাবিক কথা, দেশে যদি কন্টিনিউয়াসলি এত বেশি হারে জনসংখ্যা বাড়বে, চাকরি কীভাবে এত বেশি হবে, তাই না? তো উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে একটা প্রথম আর প্রধান কারণ, যার জন্য দেশে বেকার সমস্যা এত বেশি আছে। যদি এত লোক, এত পপুলেশন না হতো, স্বাভাবিক কথা এত বেশি বেকারত্ব দেখা যেত না। কি বলে, ভারতের জনসংখ্যা খুব দ্রুত হারে বাড়ছে। পরিকল্পনাকালে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল 2.2%। আর এই উচ্চ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল দেখে কর্মসংস্থানের সুযোগ বাড়ে নাই। যেভাবে যেভাবে পপুলেশন বাড়ছে সেভাবে কর্মসংস্থান বাড়েনি, অর্থাৎ কাজ করার জায়গা যেখানে মানুষ কাজ করবে ওটা বাড়েনি। তো স্বাভাবিক কথা, কি বলে, জনসংখ্যা বাড়ছে সেভাবে সেই হারে চাকরি বাড়ে নাই, তো বেকার সমস্যা দেখা গেছে। প্রথম পয়েন্ট আমরা বুঝতে পারলাম যে উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি। এরপর কি বলে, অর্থনীতিতে ধীর গতিতে প্রসার। আমাদের দেশ খুব ধীরে ধীরে আগাচ্ছে, এটা একটা কথা। যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন থেকে এখন আমাদের দেশ খুব ধীরে ধীরে আগাচ্ছে, এই জন্য আমাদের দেশ খুব বেশি চাকরি তৈরি করতে পারেনি। কে দেখা আছে, ভারতীয় অর্থনীতি খুব ধীর গতিতে বেড়েছে। কৃষির অগ্রগতি এবং রূপান্তর খুব ধীরে ধীরে ঘটছে এবং শিল্পের অগ্রগতির হারও খুব নিম্ন। অর্থাৎ আমাদের দেশ যে আগাচ্ছে ঠিকই, আগে যা ছিল আমরা, এখন যা আছে আমরা অনেক বেশি আগিয়েছি, বাট অনেক আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়েছিল চাইনা, এরপরে আমরা পড়বো, এরপরে চ্যাপ্টারে পড়বো আমরা, হ্যাঁ, আমাদের সঙ্গে আরও বাকি প্রতিবেশী দেশ যারা অনেক বেশি আগাইছে। কোনো কারণে আমাদের গতি স্পিড অনেক স্লো ছিল, এই জন্য আমাদের দেশের বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা বুঝলাম যে বেকারত্ব কমার কারণ কি, বেকারত্ব হওয়ার কারণ কি, যে আমাদের অর্থনীতি, আমাদের ইকোনমি খুব আস্তে আস্তে আগাচ্ছে, খুব বেশি স্পিডে আগাচ্ছে না। এবার 3 নম্বরে কি বলে, 3 নম্বরে দেওয়া আছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এটা মানে কি, আমাদের ভারতে শিক্ষার উপরে গুরুত্ব সেভাবে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হবে, পড়াশোনা করছি, কেন করতে হবে এটাকে নিয়ে, এই কালচারটা, এই পড়াশোনাকে নিয়ে যে কীভাবে কিছু আগাতে হবে সেটা নিয়ে খুব বড় একটা সমস্যা দাঁড়িয়েছে। কথা বুঝতে পারলাম কি পারলাম না? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, হোল এডুকেশন সিস্টেম, এটা অনেকটা খারাপ হয়ে অবস্থা আছে। হ্যাঁ, এই জন্য আমাদের দেশের যে শিক্ষিত যুবকরা আছে, যারা পড়াশোনা করছে, তারপর তাকে কিছু জিজ্ঞাসা করতে তারা কিছু পারে না। সমস্যা এখানে সবথেকে বড় এটাই হয়ে গেছে যে এরা পড়াশোনা করে বেরোয়েছে, কলেজ থেকে ডিগ্রি নিয়ে বেরোয় গেছি, কিন্তু তারপর কিছু বলতে বলে না, পারি না। সেই কারিগরি শিক্ষাটা যেটা করে তারা চাকরি পাবে, ওই স্কিলসটা নাই। তো এই জন্য ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ধরুন আমাদের দেশে ভারতের বেকার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে। বইতে কি লেখা বলে, এখানে কেবলমাত্র সাধারণ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারিগরি শিক্ষা অবহেলিত করা হয়েছে। অর্থাৎ বেসিক এডুকেশন আমরা পেয়ে গেছি, আমরা লিখতে পারি, পড়তে পারি, বলতে পারি, বাট এটাকে কীভাবে কাজে লাগাতে হবে সেটা আমরা পারি না। তো কারিগরি শিক্ষার উপর খুব একটা গুরুত্ব দেওয়া আমাদের এখানে হয়নি, ফলে অনেক গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট তৈরি হয় বেকারত্বের মধ্যে। এরা কয়েকটি বিশেষ ধরনের চাকরি উপযোগী শিক্ষা লাভ করে, আত্মনির্ভরশীল হওয়ার বা বিশেষ বৃত্তি বা পেশাতে নিযুক্ত হওয়ার শিক্ষা এরা পায় না। অর্থাৎ আমাদের মাইন্ড থেকে না ব্যাপারটা এমন করে দেওয়া হয়েছে যে সরকারি চাকরি করতে হবে, একটা পার্টিকুলার চাকরি করতে হবে, ছোটোবেলা থেকে ওই পড়াশোনাটাই করতে হবে, পড়াশোনা করবো, চাকরি করে বড় হবো। আমি আমাদের ব্যাচের মধ্যেও বলি যে আমরা কমার্স পড়াই, কিন্তু আমরা চাকরি নিব না, চাকরি দিব। তো এই মাইন্ডসেটে যখন তুমি পড়াশোনা করবা, আর তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তুমি ফলো করবা, এক্সট্রা নলেজ তুমি গ্যাদার করবা, তখন গিয়ে তুমি কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারবা। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা অর্জন করে কিন্তু চাকরি পাওয়া যায় না, আর আমাদেরকে তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য দেশের মধ্যে বেকার সমস্যা এত বেশি বেড়ে গেছে। কেউ ওইটুকু পড়াশোনা করে গেলাম, ওটাই করলাম, ওর পরে কিছু পারেই না। তো এটা মানে কি, এর মানে আর এক্সট্রা নলেজ তাদের কাছে নাই। তো এভাবে করে আমাদের দেশে বেকার সমস্যা অনেক বেশি বেড়েছে, বিকজ আমরা পুঁথিগত শিক্ষার উপর জোর দিয়েছি, সাধারণ শিক্ষার উপর জোর দিয়েছি, কিন্তু কারিগরি শিক্ষার উপর জোর দিই নাই, যেটা করে আমাদেরকে আগামী দিনে বাঁচতে হবে। তো আশা করি আমি বলতে পারলাম ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কনসেপ্টটা বুঝতে পারলাম। এছাড়া কি আছে, জাতীয় কর্মনিয়োগ নীতির অভাব। এবার দেশের মধ্যে আমাদের অনেক
আসছে, অনেক কর্মনীতি আসছে, কিন্তু তবুও অনেক নীতির অভাব আছে। মানে এত নীতি আসেনি যে এত বেকার সমস্যাকে দূর করতে পারবে। তো কর্মনীতির অভাব আমাদের দেশে আমাদের অনেক বেশি আছে। কি আছে? আমাদের পরিকল্পনাগুলিতে কোনো জাতীয় নিয়োগ নীতি গ্রহণ করা হয়নি, অর্থাৎ বিভিন্ন পরিকল্পনাকালে কয়েকটি প্রকল্প বা কর্মসূচি করা হয়েছে মাত্র, বেকারত্ব দূর করার জন্য কোনো নির্দিষ্ট নীতি গৃহীত বা অনুষ্ঠিত হয়নি। বরং প্রথম দিকের পরিকল্পনাগুলিতে ধরে নেওয়া হয়েছিল যে উন্নয়ন উপজাত ফল হিসেবে কর্মনিয়োগ বাড়বে। আমরা ভাবছিলাম যাবে যাবে দেশ উন্নত হবে, যাবে যাবে দেশে কারিগর কি বলেন শিল্প আসবে, সে হিসাবে লোক চাকরি পাবে। বাট এই জন্য সরকার বিশেষভাবে বেকারত্ব দূর করার জন্য খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। তো নীতির অভাব আছে, পলিসির অভাব আছে, যার সাহায্যে আমরা এখন চাকরি পাচ্ছি না। কি বুঝতে পারলাম কি পারলাম না? তো এভাবে করে অনেকগুলো কারণ এখানে বলা হচ্ছে। লাস্ট হচ্ছে অন্যান্য কারণ। অন্যান্য কারণ কি বলে? অন্যান্য কারণ ভারতের বেকারত্বের পিছনে আরও অনেক কারণ আছে, যেগুলির মধ্যে হচ্ছে উদ্যোগের অভাব, শ্রমিকদের মধ্যে চলনশীলতার অভাব, সরকারি ক্ষেত্রে ব্যর্থতা, মূলধনের অভাব, ক্ষুদ্র ও কুটির শিল্পের অপর্যাপ্ত বিকাশ আর কৃষির বৈচিত্র্যহীনতা। এগুলোও কতগুলো কারণ বলা হলো, অর্থাৎ অন্যান্য কারণের মধ্যে আরও অনেকগুলো কারণ যোগ করে দেওয়া হলো। প্রথম বলা হলো কি, যে উদ্যোগের অভাব। আমাদেরকে পড়াশোনা করানো হয়, আমাদের স্কুলের মধ্যে বা সব জায়গায় পড়াশোনা করানো হয়, আমরা জানি। বাট স্টার্ট আপ, একটা উদ্যোগ, একটা কিছু নিয়ে ক্রিয়েট করে তৈরি করে ব্যবসা করা বা কোনো কিছু নতুন তৈরি করা, এই জিনিসটা আমাদেরকে শেখানো হয় না। পড়ো, পরীক্ষায় পাস করো, নাম্বার আনো, এটাতে জাস্ট হয়ে যাচ্ছে। বাট এটা করে অ্যাকচুয়ালি হয় না, তাই না? আমরা এরপরে কলেজ যাব, কলেজ থেকে বেরোয় আমাদের কাজ লাগবে। বাট এখন থেকে যদি কোনো স্টার্ট আপ কিছু করা যায়, কিছু ভাবা যায়, কিছু দেখা যায়, তো সেটা কিন্তু খুব বেশি ভালো হবে কম্পেয়ার টু এর সঙ্গে। পড়াশোনা আমার লাগবে, অবশ্যই পড়াশোনা লাগবে, তার সঙ্গে সঙ্গে যদি এই শিক্ষাটা আমি পেতে পারি, উদ্যোগের এটা আসে, উদ্যোগ দিয়ে চলে আসে, তো ভালো হবে। তারপর শ্রমিকদের মধ্যে চলনশীলতার অভাব। শ্রমিকদেরকে নতুন নতুন যে টেকনোলজি আছে সেটাকে নিয়ে আপগ্রেড করতে হবে, তাকে শেখাতে হবে, বোঝাতে হবে, ট্রেনিং দিতে হবে। আর তারপর সরকারি ক্ষেত্রে ব্যর্থতা এখানে বলা হচ্ছে, অর্থাৎ সরকার সেভাবে করে কাজ দিতে পারেনি। যেখানে সরকারের কর্মচারী সরকারের এত বেশি কাজ বাড়ছে, বাট সরকার সেভাবে করে কিন্তু আমাদেরকে কাজ দিতে পারেনি। ভ্যাকেন্সি আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ বলো, আমাদের দেশের মধ্যে বলো, কয়েকদিন আগে এসএসসির পরীক্ষা কি বলে কোশ্চেন পেপার লিক হলো, এরকম অনেক স্ক্যাম, অনেক কিছু হচ্ছে, যেখানে সরকার ভালো মতো চাকরি দিতে পারছে না, সরকার ব্যর্থ হচ্ছে। এর জন্য কিন্তু ভারতে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। আর কি বলা হলো? আর বলা হলো মূলধনের অভাব। টাকা নেই, টাকা নিতে ব্যবসা করবো কীভাবে স্যার, তাই না? তারপর কৃষিকে আমরা ডেভেলপ করতে পারিনি ভালো মতো করে। যদি কৃষি ভালো মতো ডেভেলপ হতো, কৃষিকে ভালো মতো করা যদি প্রচ্ছন্ন ওই যে মৌসুমি বেকারত্বটা আসতো না, সারা বছর যদি আমি কাজ দিতে পারতাম, ওখানে বেকারত্ব দূর হতে পারতো। তো এভাবে করে কৃষিতেও আমরা খুব একটা কাজ করতে পারি নাই, এই জন্য নানান কারণে আমাদের দেশে বেকারত্ব আসছে। আশা করি আমি বুঝতে পারলাম যে বেকার সমস্যা কেন হয় আমাদের দেশের মধ্যে। তো এই আমি 5টা পয়েন্ট তোমাকে বললাম, এর ছাড়া বইতে অনেক পয়েন্ট লেখা আছে, বাট এই 5টা পয়েন্ট মোটামুটি আমি বুঝলাম যে এটা পড়লে আমাদের হয়ে যাবে, আমাদের ধারণা থেকে যাবে যে হ্যাঁ স্যার কেন আমাদের দেশে বেকার সমস্যা এত বেশি বাড়ছে। এবার কারণ বুঝলাম, এইবার বুঝতে হবে যে স্যার কী করা উচিত, এর জন্য আমাদেরকে কি করা উচিত। তুমি তো বললা যে স্যার বেকার এই কারণে হচ্ছে, ঠিক কি আমি করবো, বলো, এটা বলো। তো প্রবলেম বলে দিলাম, এবার আসবো আমাদের নেক্সট কোশ্চেনে, যে বেকারত্ব দূর করার জন্য কী কী করা উচিত। এর জন্য বেকারত্ব দূর করার জন্য সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে। দেখো আমাদের কী করা উচিত, তোমাকে যদি এই পার্ট অফ সিলেবাসে আলাদা কথা যদি বলি, আমাদের কী করা উচিত, আমাদেরকে সবসময় বলবো পড়াশোনার সাথে সাথে এমন কিছু শেখো যেটা তোমাকে পড়াশোনাকে গ্রো করতে সাহায্য করবে। তোমার সঙ্গে এমন কোনো একটা কারিগরি শিক্ষা অর্জন করার চেষ্টা করো, ঠিক, যেটা তোমাকে আগামীতে হেল্প করবে তোমার এই এডুকেশনের জন্য। তাহলে কি উন্নতটা বেশি বেটার হবে, রাইট? তো এবার সরকার কি প্ল্যানিং করছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে কারিগরি শিক্ষা দূর করার জন্য, মানে সরি বেকার দূর করার জন্য, সেটা আমরা এখন আলোচনা করব। দেখো প্রথমে আছে গ্রামীণ কর্ম প্রকল্প। গ্রামীণ কর্ম প্রকল্প বা রুরাল ওয়ার্কস প্রোগ্রাম। কি দেখা যায়, গ্রামীণ এলাকায় অস্থায়ীভাবে আয় সৃষ্টি করতে পারে এরূপ প্রকল্প গ্রহণ করা হয়। অর্থাৎ গ্রাম অঞ্চলে সরকার ঘুরে যাতে কোনো একটা কাজ দেওয়া যায়, কোনো একটা ছোটো মোটো কাজ দেওয়া যায়, কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, এর জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে, গ্রামীণ কর্ম প্রকল্প বানতে হবে, ঠিক। আর কি বলে, প্রান্তিক চাষী এবং ভূমিহীন শ্রমিক। কি রাখা আছে এই প্রকল্পে, প্রান্তিক চাষী এবং ভূমিহীন শ্রমিকদের কৃষি ও সংশ্লিষ্ট কাজকর্ম যেমন ডেয়ারি, মুরগি পালন, মশা প্রভৃতির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। এটার মধ্যে কি দেওয়া হয়, এটার মধ্যে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। এর মধ্যে কি করা হয়, এর মধ্যে যে সমস্ত প্রান্তিক বা ভূমিহীন শ্রমিক আছে তাকে পশুপালনের জন্য, মৎস্য চাষের জন্য, তারপরে ডেয়ারি ফার্মের জন্য, মুরগি পালনের জন্য, এই সমস্ত জন্য ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারে সরকার হেল্প করে, যাতে করে তারা কাজ করে চালাতে পারবে। তো এটা একটা আমাদের পয়েন্ট বুঝতে পারলাম যে এভাবে করে কাজ করা যেতে পারে। আর কি আছে, ক্ষুদ্র কৃষক উন্নয়ন সংস্থা। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি, SFDA, স্মল
স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি, স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি, এটা একটা সংস্থা তৈরি করা হয়েছে সরকারের দ্বারা, যার মধ্যে কি হয় ক্ষুদ্র চাষিরা যাতে তাদের কাজকর্মে বৈচিত্র্য আনতে পারে সেই জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে। অর্থাৎ এই সংস্থাটা সরকার তৈরি করে দিয়েছে যার সাহায্যে ক্ষুদ্র ছোটো মোটো চাষিরা যারা আছে তাদের যে আর্থিক সাহায্য লাগবে আর ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে সেটা এরা ব্যবস্থা করার চেষ্টা করে। বুঝতে পারলাম না? এছাড়া কি আছে? এছাড়া আছে আমাদের কৃষি সেবা কেন্দ্র, কৃষি অ্যাগ্রো সার্ভিস সেন্টার, এগ্রিকালচার সার্ভিস সেন্টার যেটা বলা হয়। কৃষি যন্ত্রপাতি মেরামত করার জন্য স্বনিযুক্তি প্রকল্প কৃষি সেবা কেন্দ্র গড়ে তুলতে আর্থিক সাহায্য দেওয়া কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে কি আছে? অ্যাগ্রো সার্ভিস সেন্টার, তাই না? অ্যাগ্রো সার্ভিস সেন্টার এটা তৈরি করে দেওয়া কী না বলো, এটা তৈরি করে দেওয়াতে আমাদের এখান থেকে যে সমস্ত কৃষি যন্ত্রপাতি মেরামত করার জন্য বা নানা রকম ফাইন্যান্সিয়াল হেল্প, সবাই ফাইন্যান্সিয়াল হেল্পের মধ্যে যাচ্ছে, বাট এই ক্ষুদ্র চাষিকে হেল্প করছে, এটা কৃষি যাবতীয় যন্ত্রপাতি সার সরঞ্জামের জন্য এটা হেল্প করবে, তাই না? এটা হচ্ছে জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প বা NREP, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এটাকে নিয়ে আমরা আলোচনা করি। এবার এটা কি জিনিস? 1980 সাল, কি বললাম? 1980 সালে NREP চালু হয়। কি লেখা আছে পড়ি একটু বইতে? 1980 সালের অক্টোবর মাসে এই প্রকল্প, এই প্রজেক্ট চালু হয়। গ্রামীণ জনসাধারণের মধ্যে যারা শুধুমাত্র মজুরির উপর নির্ভর করে, গ্রামের মধ্যে যারা শুধুমাত্র মজুরির উপর নির্ভর করে এবং কৃষিক্ষেত্রে মৌসুমি বেকারত্বের সময় দুর্দশা পাতিত হয়। আর যখন মৌসুমি বেকারত্ব দেখা যায় তখন খুব করুণ অবস্থা হয়ে যায়, কারণ যে 5 মাস কাজ ছিল তখন ঠিক ছিল, তারপরে আর কাজ নাই তো হাতে টাকাও নাই। এই সমস্যায় তাদের সাহায্য করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তাহলে NREP জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প কেন চালু করা হয়েছিল? এটা চালু করা হয়েছিল কারণ আমাদের দেশে যারা কৃষিকার্যের উপরে ভিত্তি করে আছে, যারা কৃষিকার্যের উপরে ভিত্তি করে আছে মানে যাদের 5 মাস যে কাজ ছিল ওই কাজে চাকরি ছিল, তারপর টাকা ছিল, তারপরে কাজ নাই তো চাকরি নেই, তো এমন কারণে যে সমস্ত কৃষক বা শ্রমিকরা আছে তাদেরকে উন্নত করার মেন কারণ হচ্ছে এটা কি 1980 সালে আমরা এটা আসছে। ঠিক আছে, এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে জওয়াহর যোজনা প্রোগ্রাম। দেখো এই 4 মাস যেহেতু মানলাম না, এই দুটো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবার জওয়াহর রোজগার যোজনা এটা কি জিনিস? এটা আসছিল 1989 সালে, এটা আসছে 1989 সালে। NREP এর সঙ্গে আরেকটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে RLEGP, হ্যাঁ না? এগুলো সমস্ত প্রোগ্রামকে একসঙ্গে করার কাজ ছিল জওয়াহর রোজগার যোজনার। এবার এর মধ্যে কি হয়, দেখা যায় গ্রামীণ জনগণের লাভজনক নিয়োগের জন্য এটা তৈরি করা হয়েছে। সেমভাবে এটাও গ্রামের লোকদেরকে লাভ করার জন্য তৈরি করা হয়েছে। এমন এই সমস্ত প্রোগ্রামগুলো করা হয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য ব্যবস্থা। অন্যান্য ব্যবস্থার মধ্যে মনরেগা চলে আসছিল, যার মধ্যে কি বলে 100 দিনের কাজের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া আরও অনেকগুলো ব্যবস্থা সরকার নিচ্ছিল। মনরেগা নেওয়া হয়েছিল 2006 সালের ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, মনে রাখবা মনরেগা স্পেলিং হচ্ছে MGNREGS, এটা হচ্ছে মনরেগা। অ্যাকচুয়ালি নাম তো মনরেগা বলে, এটা কবে হয়েছিল? 2006 সালের ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, এর ফুল ফর্ম কি স্যার? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম। এর মধ্যে 100 দিনের কাজের গ্যারেন্টি দেওয়া হয়েছে। তোমাকে আমি 100 দিন কাজ দিবই দেবো। কী কাজ দেবো? গ্রামগঞ্জে অনেক রকম কাজ হয় না, ওই রাস্তা তৈরি করা কাজ, তারপরে কূপ তৈরি করা কাজ, এরকম অনেকগুলো 100 দিন তোমার গ্যারেন্টি কাজ দেওয়া হবে। এই ব্যবস্থার আন্ডারে চাকরি 100 দিনের গ্যারেন্টি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এরকমভাবে সরকার অনেক ব্যবস্থা নিয়েছে যার মাধ্যমে নানান চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি ব্যবস্থা অনেকগুলো নেওয়া হয়েছে। তো আশা করি আমি তোমাকে বুঝতে পারলাম যে আমাদের দেশে বেকারত্ব কেন হয় আর এই বেকারত্ব দূর করার জন্য সরকার কোন কোন ব্যবস্থা নিয়েছে। এছাড়াও অনেক ব্যবস্থা আছে। আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো তোমার অবশ্যই কিন্তু বই পড়বা। বই পড়লে আমি যেটা বললাম এটা তার সঙ্গে আরও অনেক কিছু জানতে পারবা। আমাদের এবার MCQ প্রোগ্রাম, তো MCQ কোশ্চেন সেট, তো অবশ্যই রিডিং না করলে, এই সালগুলো না পড়লে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আর আমি এই আই বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে সমস্ত রকমের আমাদের আগের ভিডিও যেটা আছে এর আগের চ্যাপ্টারের উপরে, চ্যাপ্টার নাম্বার 7, সেটা তুমি পেয়ে যাবা। তো ওখানে ক্লিক করে তুমি এই ভিডিও দেখে নিবা। আর তার সঙ্গে আমি এর নোটসগুলো দেওয়ার চেষ্টা করি। আর খুব তাড়াতাড়ি তোমাদের আমি MCQ সেটটাও কিন্তু তোমাদের নিয়ে আসবো। অবশ্যই তোমরা শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। কিন্তু আমরা 500 সাবস্ক্রাইবার খুব কাছেই আছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর লাইক পছন্দ লাগলে অবশ্যই লাইক করবা, পছন্দ না লাগলে ডিসলাইক করে দিবা। কি সমস্যা আছে আমাকে অবশ্যই জানাবা, আমি তোমাকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেকার সমস্যা দূর করার জন্য সুপারিশ। অর্থাৎ সরকার কতজনকে বলেছিল যে তোমরা বেকার সমস্যা দূর করার জন্য কী কী কাজ করা যেতে পারে, তোমার সুপারিশ কে কী রিপোর্ট তৈরি করেছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো তৈরি করি।
এবার আমরা বেকার সমস্যা দূর করার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে আগে সেটা নিয়ে আলোচনা করি। দেখো, বেকার সমস্যা দূর করার জন্য গ্রামাঞ্চলে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে আর শিল্পাঞ্চলে কী কী ব্যবস্থা নিতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে আমি একটা করে বলি, গ্রামাঞ্চলে কোন কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে। গ্রামাঞ্চলে বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, এরকম ব্যবস্থা নেওয়া যায়। কী লেখা আছে? গ্রামাঞ্চলে জমি পুনরুদ্ধার, বাঁধ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, খাল খনন ইত্যাদি কাজের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে। তোমাকে আমি একটু আগে বললাম মানরেগার এক্সাম্পলটা। এখানে গ্রামাঞ্চলে বাঁধ নির্মাণ করতে, রাস্তাঘাট নির্মাণ করতে, খনন আছে, কূপ খনন করতে, কুয়ো তৈরি করতে, এরকম নানান ধরনের কাজ হয়। এগুলো কাজ যদি সরকার শুরু করে তো এর চেয়ে সাময়িকভাবে আমরা চাকরি দিতে পারবো, বেকার সমস্যা দূর করতে পারবো। প্রথম পয়েন্ট কী হলো তাহলে? বাঁধ নির্মাণ বা রাস্তাঘাট নির্মাণ এগুলো করে আমরা সাময়িকভাবে লোকদেরকে কাজে রাখতে পারবো। নেক্সট কী বলে? সেচের প্রসার বাড়াতে হবে, জলসেচের প্রসার। কৃষি জমিতে যদি জলসেচের প্রসার বাড়ানো যায় স্বাভাবিকভাবে তাহলে আমাদের সারা বছর চাষ হবে। সারা বছর চাষ যদি ভালো মতো হয় স্বাভাবিকভাবে আমাদের মৌসুমি বেকারত্ব যে ছিল সেটা দূর হওয়া যেতে পারে। তো সেচের প্রসারে কী বললো? সেচের প্রসারে বলা হচ্ছে যে গ্রামাঞ্চলে সেচের প্রসার ঘটিয়ে বছরের মধ্যে একাধিক শস্যের ফসলের ফলনের মাধ্যমে কৃষিক্ষেত্রে আমাদের বেকারত্ব দূর করা যেতে পারে। সেচ বাড়বে, জলসেচ বাড়বে। জলসেচ যদি ঠিকমতো করে দেওয়া যায় সারা বছর নানান আলাদা আলাদা ফলন হবে। তার ফলে কি হবে? তার ফলে যাবতীয় সারা বছর অ্যাকচুয়ালি কাজ থাকবে, মৌসুমি বেকারত্ব দূর হওয়া যাবে। এরপরে কি আছে? কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা। এবার কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা মানে কি? গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা মানে হচ্ছে যে গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক যে সমস্ত ছোটো মোটো শিল্পগুলো হয় সেগুলো যদি সরকার বড় করার চেষ্টা করে তাহলে ওখানে মানুষ চাকরি পাবে আর কর্মসংস্থানের সৃষ্টি করা যাবে। কী লেখা আছে? গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুললে গ্রামাঞ্চলের মধ্যেই অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। যে কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প হয়, যেমন সারের শিল্প হতে পারে, তারপরে সাজ সরঞ্জাম যন্ত্রপাতির শিল্প হতে পারে, এমন ছোটো মোটো শিল্প যদি হয় এগুলো যদি কৃষি গ্রামের মধ্যে তৈরি করে দেওয়া যায় তাহলে ওখানকার লোক চাকরি পাবে আর কর্মসংস্থান সৃষ্টি হবে আর বেকার সমস্যা আমাদের দূর হবে। আর লাস্ট কী বলা আছে? কৃষি ব্যবস্থার পুনর্গঠন। আর যে সমস্ত জায়গায় ভালো মতো কৃষি ব্যবস্থা নাই, যেখানে জমিদার প্রথা এখনও আছে, যেখানে ভালো মতো করে কৃষি ব্যবস্থা এখনও হয়নি, সেখানে ভালো মতো করে কৃষি ব্যবস্থাকে আনার চেষ্টা করতে হবে। তো এইভাবে করে আমরা কয়েকটা উপায় পেলাম যেখানে যার সাহায্যে আমরা গ্রামাঞ্চলে বেকার সমস্যা দূর করতে পারি। এবার শিল্পাঞ্চলে বেকার সমস্যা দূর করার জন্য এই কয়েকটা এখানে উপায় আমরা লিখলাম। প্রথমে শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে, আর সরকারকে শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে। বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য লাইসেন্স প্রথা ইজি করতে হবে, সহজে সবাই সাবসিডি দিতে হবে যাতে করে বড় বড় শিল্প তৈরি করা যায়। কারণ শিল্প তৈরি হলে কি হবে? অনেক লোক সেখানে চাকরি পাবে। কি? তো শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে সরকারকে। নেক্সট কি আছে? বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র এবং কুটির শিল্পের বিকাশ করতে হবে। অর্থাৎ বড় বড় শিল্পকে দেখলেই শুধু হবে না, তার পাশাপাশি যে সমস্ত ক্ষুদ্র, ছোট এবং কুটির শিল্প আছে তাকেও বৃদ্ধি করার চেষ্টা, বিকাশ করার চেষ্টা করতে হবে যাতে করে এর মধ্যেও অনেক লোক এখন আছে যারা আমাদের নিযুক্ত আছে, তো এরাও চাকরি যাতে পেতে পারে। আর কি বলে? আর বলে মূলধন নিবিড় পদ্ধতির বদলে শ্রম নিবিড় পদ্ধতির তৈরি। আচ্ছা, মানে কি? আমরা জানি যে কোন টেকনিক, কোনো জিনিস তৈরি করার দুটো উপায়। একটা উপায় মূলধন নিবিড় পদ্ধতি, অর্থাৎ যেখানে অনেক বেশি টাকা লাগিয়ে বড় বড় মেশিন দিয়ে জিনিস তৈরি করা যাবে বা মানে কাজ অটোমেশন করা যাবে। বাট এর ফলে হয় কি? যদি আমি টাকা লাগাই বড় বড় মেশিন দিয়ে যদি জিনিস তৈরি করি, আমাদের জায়গায় রাখি, তো লোক চাকরি পাবে না, বেকার সমস্যা বাড়বে। আমাদেরও মতো দেশ যেখানে জনসংখ্যা এত বেশি, এখানে মূলধন নিবিড় পদ্ধতির বদলে এখানে আমাদেরকে লেবার ইন্টেন্সিভ টেকনিক দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ শ্রম নিবিড় পদ্ধতি অবলম্বন করতে হবে যেখানে শ্রমিকরা কাজ পাবে। কি বুঝতে পারলাম? কি লেখা আছে? মূলধন নিবিড় পদ্ধতির বদলে শ্রম নিবিড় পদ্ধতি কি বলে গ্রহণ করতে হবে। নেক্সট কি আছে? নতুন শিল্প প্রতিষ্ঠান। নতুন শিল্প প্রতিষ্ঠান করতে হবে, নতুন শিল্প তৈরি করতে হবে। সিম্পল, যখন নতুন শিল্প প্রতিষ্ঠান হবে তখন অটোমেটিক লোক চাকরি পাবে। তো এটা হলো সেই পয়েন্ট। লাস্ট, সাময়িক কর্মসূচি গ্রহণ। এটার মানে কি জিনিস? যখন আমাদের দেশের মধ্যে বা অন্য দেশের মধ্যে বাণিজ্য চক্র হয়, অর্থাৎ ওই যে বাণিজ্য চক্রের মন্দা অবস্থা দেখা যায়, যখন রিসেশন দেখা যায়, তখন সাময়িকভাবে সরকারকে ব্যবস্থা করতে হবে যাতে করে তারা সেই চাকরি যখন তারা হারাচ্ছে তো ওকে কোনো একটা চাকরি আবার দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এরকম নানান কারণে শিল্পাঞ্চলে এবং গ্রামাঞ্চলে আলাদা আলাদা ব্যবস্থা আমরা এখানে নিতে পারি। এবার আমরা কয়েকটা কমিটি রিপোর্ট পড়বো, আর বা কয়েকটা না, অ্যাকচুয়ালি মেন ভগবতী কমিটি রিপোর্ট পড়বো যেখানে আমরা জানতে পারবো যে তিনি যখন সার্ভে করেছিলেন বা সেই কমিটি যখন সার্ভে করেছিল সার্ভেতে কী কী সামনে আসে। ঠিক আছে, তারপর ওটা আমরা জানবো, আর তারপরে কর্মসংস্থান প্রসার দেখে এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমাদের ভগবতী কমিটির রিপোর্ট কি আসে। ভগবতী কমিটি আমাদের দেশে বেকারত্বের জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিয়ে কিছু সুপারিশ করেছিলেন। তিনি কি সুপারিশ করেছেন? দেখো এখানে আমি 8টা সুপারিশ লিখলাম, বাট আরও কতগুলো সুপারিশ আছে সেটা তোমাকে বলি। প্রথম সুপারিশ, গ্রামাঞ্চলে বেকারদের কাজের জন্য সেচ, বৈদ্যুতিকরণ, রাস্তা নির্মাণ ইত্যাদি।
গ্রামাঞ্চলে বেকারদের কাজের জন্য। আমি তোমাকে একটু আগে যেটা বললাম যে গ্রামের ব্যবস্থা কী করতে হবে, গ্রামাঞ্চলে যদি কাজ বাড়াতে হয় সেচ, বৈদ্যুতিকরণ, তারপরে রাস্তা নির্মাণ, তারপরে কূপ খনন, এই সমস্ত কাজগুলো ব্যবস্থা করতে ভগবতী কমিটি রিপোর্ট সুপারিশ করেছিল। তিনি আর কি বলে, তিনি বলে শিল্পে যন্ত্রের ব্যবহার কম করার। অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে সেখানে যত কম যন্ত্রের ব্যবহার হবে আর যন্ত্রের জায়গায় সেম শ্রমনিবিড় পদ্ধতি অবলম্বন করা হবে, তার ফলে আমাদের দেশে বেকারত্ব কমবে। তো শিল্পে যন্ত্রের ব্যবহার কম করতে বলা হয়েছে। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে বড় বড় শহর থেকে শিল্প সরিয়ে নিয়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়া। কারণ গ্রামাঞ্চলে বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু বড় বড় শহর থেকে যদি শিল্প সরিয়ে নেওয়া গ্রামাঞ্চলে দেওয়া যায় তাহলে গ্রামের লোকরা শহরে আসবে না, তারা ওখানে চাকরি পাবে আর এর ফলে বেকারত্বটা দূর হবে। তো বড় বড় শহর থেকে শিল্প সরিয়ে নিয়ে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা কথা বলা হয়েছে। আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে শিল্পে 2 বা সম্ভব হলে 3 শিফটে কাজ করার ব্যবস্থা করতে বলেছে। কী বলেছে, শিল্পে যদি 2 বা যদি পসিবল হয় 3 শিফটে কাজের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। 8 ঘন্টা করে যদি কাজ হয় 3 শিফটে কাজ করার ব্যবস্থার কথা বলা হয়েছে। এর ফলে কি চাকরি বাড়বে, তাই না? আর 10ম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা, তারপর চাকরিভিত্তিক বা বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ 10ম শ্রেণী পর্যন্ত ক্লাস 10 অবধি জেনারেল যে আমরা সব পড়াশোনা করি সেটা সব পড়বো, তারপর থেকে আমরা পড়াশোনা করব চাকরিভিত্তিক বা বৃত্তিমূলক পড়াশোনা, কারিগরি শিক্ষার যেটা পড়াটার কথা বলে। তাহলে কি হবে, যে মানুষ যেই বিষয়ে তার আগ্রহ সেই বিষয়ে সে আগাবে। কি বুঝতে পারলাম কি পারলাম না? এবার আমাদের দেখো কি হয়, যারা পড়াশোনায় ভালো, রাইট, ক্লাস 10 অবধি পড়াশোনা ভালো করা হয়েছে, ভালো পড়াশোনা হয়েছে, তাদের মধ্যে কয়েকটা বাচ্চা ভেবেই নিয়েছে যে আমি কী বলে ইঞ্জিনিয়ারিং হব বা আমি ডাক্তার হব। তারপর 11 থেকেই সায়েন্স পড়া শুরু করে দেয়, পাশাপাশি নিট, জেই এগুলো প্রিপারেশন শুরু করে দেয়। তাহলে কি হবে, ওর সঙ্গে সঙ্গে যখন শুরু করে দিবে তো ও যেই লাইনে যেতে চায় সেই লাইনে সে ইজিলি চলে যায়। আমাদের কমার্সের মধ্যে বা আর্টস বা বাকি জায়গায় সমস্যা কী যায়, আমরা পড়ছি, কেন পড়ছি আমরা জানি না, পড়তে হবে তাই পড়ছি। তো এভাবে করে যখন পড়াশোনা করবো তাহলে চাকরি পাবো না, সেম বেকার সমস্যায় আমরা থাকবো। তো এখানে ব্যাপারটা হচ্ছে করতে কি হবে, যে আমাদেরকে সেম 11-12 থেকে যা করতে চাই তার উপরে ভিত্তি করে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তাহলে কি কারিগরি শিক্ষাটা ভালো মতো আমি পেতে পারবো। ঠিক আছে, আর সবাইকে সেই ব্যবস্থা নিতে হবে যে হ্যাঁ 10ম শ্রেণী অবধি আমরা সেম পড়াশোনা, সাধারণ পড়াশোনা দেবো, আর তারপর যে পড়াশোনাটা হবে সেটা হবে কারিগরি বা চাকরিভিত্তিক। রাইট, এরপরে কী বলা হয়েছে, সপ্তাহে 42 ঘন্টা এবং 7 দিন কাজের ব্যবস্থা করা বলা হয়েছে। শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানাতে সপ্তাহে 42 ঘন্টার কাজের ব্যবস্থা করা বলা হয়েছে আর 7 দিনই কাজ করার ব্যবস্থা কথা বলা হয়েছে। ইজি আছে। এবার আর কি আছে, জনসংখ্যার বৃদ্ধি হার নিয়ন্ত্রণ। এর মধ্যে কি বলা হয়েছে, জনসংখ্যার বৃদ্ধি হার নিয়ন্ত্রণের মধ্যে বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধি হার নিয়ন্ত্রণের জন্য নারী আর পুরুষদের বিবাহের নিম্নতম বয়স নির্ধারণ করা যায়। এত নিচে বয়স মানে হবে না, এখন তো 18 আর 21 আছে, তাই না? তো ওরকমভাবে একটা নিম্নতম সীমা কথা বলা হয়েছে যাতে করে জনসংখ্যা বৃদ্ধি হারটা কমানো যায়। আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে কর্মহানি বিমা ব্যবস্থা। এটা মানে কি, এটা মানে যেমন আমরা ইন্স্যুরেন্স করি আমাদের জীবনের, আমাদের জীবন বিমা করি, তারপরে আমাদের বাইক, কার এগুলোর বিমা করি, তেমনি চাকরি চলে গেলে যেন ইন্স্যুরেন্স পাওয়া যায়। তো এমনি কর্মহানি বিমার ব্যবস্থার কথা বলা হয়েছে ভগবতী কমিটির সুপারিশের মধ্যে। এছাড়াও কি বলা হয়েছে, এছাড়াও আরও কয়েকটা কথা বলা আমাদের এখানে হয়েছিল, যেটা হচ্ছে বৃহৎ শিল্পীগুলির সহযোগী নানান ধরনের শিল্প সংস্থান যাতে বেশি করে গড়ে তোলে। বৃহৎ শিল্পের পাশাপাশি আরও অন্যান্য শিল্প যাতে গড়ে তুলতে পারে সেটার অবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। তারপরে বলা হয়েছিল কি, তারপরে বলা হয়েছিল আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে কর্মসংস্থান মানব শক্তি পরিকল্পনা বিষয়ে জাতীয় কমিশন তৈরি করতে হবে। অর্থাৎ জাতীয় কমিশন তৈরি করার কথা বলা হয়েছে, যেখানে বিভিন্ন আলাদা আলাদা ফিল্ডের যারা এক্সপার্টিস আছে তারা আসবে, বসবে, কমিটি করবে, মিটিং করবে, কনফারেন্স করবে। এর ফলে একটা ওয়ার্ক কালচার তৈরি হবে, যার ফলে লোকের যে সমস্ত কাজের আউট আছে যা আছে তারা সেভাবে কাজটা পাবে। তো এরকম করে নানান কয়েকটা সুপারিশ দিয়েছিলেন ভগবতী কমিটির রিপোর্টে যা পাওয়া গেছিল। এইবার এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই কমিটির সুপারিশ সবাই যে মানে এরকম নয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই তোমাকে আমি, ভগবতী কমিটির রিপোর্টের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন ডক্টর অশোক মিত্র। ডক্টর অশোক মিত্র ভগবতী কমিটির এই সুপারিশটাকে দ্বিমত পোষণ করতে বলছেন না, এইভাবে করে কাজটা হবে না। তিনি কি বলেন, তার মতে একটি কেন্দ্রীয় কর্মসংস্থান তহবিল স্থাপন করা দরকার, আর এই তহবিল গঠিত হবে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং শিল্প সংস্থার মালিকদের কাছ থেকে নেওয়া অর্থের ভিত্তিতে। তিনি বলেছিলেন একটা সেন্ট্রালাইজড পোর্টাল হবে, একটা সেন্ট্রালাইজড টেবিল হবে, যেখান থেকে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে তারা মিলে তাদের থেকে টাকা নিয়ে একটা কমিটি তৈরি করবে আর তারা তারপর কাজ দিবে। এরকম করে তিনি ডক্টর অশোক মিত্র সাজেস্ট করেছিলেন। এই তহবিলটি কর্মসংস্থান সৃষ্টির কাজে ব্যবহার করতে হবে এবং সমস্ত কর্মক্ষম ব্যক্তিদের কাজের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সরকারকে গ্রহণ করতে হবে। কাজের অধিকার যেমন আমাদের সাম্যের অধিকার আছে, তাই না, তারপরে খাওয়ার অধিকার, এমনি করে শিক্ষার অধিকার আমাদের আছে, এমনি করে চাকরির অধিকারটাকে একদম মৌলিক অধিকারে আমাদেরকে আনতে হবে, এরকম ডক্টর অশোক মিত্র বলেছিলেন।
তো এইটা দাঁড়ালো ওনার মত। এখানে ভগবতী কমিটি আমি রিপোর্ট তোমাকে দিলাম, তোমরা একটা কাজ করে স্ক্রিনশট নিয়ে নাও, এটা ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। এছাড়াও আরও কিছু কিছু আছে, আমি চেষ্টা করবো আগে তোমাদের ভিডিওগুলো আমি ক্লিয়ার করে দিই, তারপর নোটস আমি চেষ্টা করবো তোমাকে দিয়ে দেওয়ার, কেমন? তো তোমরা ওখান থেকে করে করতে পারবে, কিন্তু আমি আগে একটু অ্যাকচুয়ালি ভিডিওর উপরে ফোকাস দিচ্ছি, আগে তাদের ক্লাসগুলো আমি শেষ করে দিই, তারপর তোমাদের আমি নোটসটা প্রোভাইড করে দেবো। বা তোমাদের কাছে যদি জজের সার্কেলের বই থাকে অবশ্যই বলবো সেই বইটা তুমি ফলো করবে, ওখান থেকে আমি সব পড়াচ্ছি, তো খুব একটা সমস্যা হবে না। এইবার আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে কর্মসংস্থানহীন প্রসার, জবলেস গ্রোথ কী আছে। এইবার আমরা বলি যে দেশে বিনিয়োগ বাড়লে জব বাড়বে, অ্যাকচুয়ালি এমনটা সবসময় হয় না। কী লেখা বলে, ভারত এবং অন্যান্য কিছু দেশের অভিজ্ঞতা থেকে বিষয়টি প্রমাণিত হয়। ভারতের অভিজ্ঞতা হলো যে মোট উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়তেও পারে, নাও বাড়তে পারে। প্রোডাকশন বাড়লে, ইনভেস্টমেন্ট বাড়লে চাকরি বাড়বেই এরকম কোনো কথা নেই, বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে। এখানে বলা হচ্ছে ভারতে 1970 থেকে 1976 সালের মধ্যে মোট উৎপাদন বেড়েছে 32%, কিন্তু চাকরি বেড়েছে মাত্র 30%। 1970 থেকে 1976 এই সময়টা, এই ডিউরিং দ্য টাইমটা আমাদের দেশের মধ্যে উৎপাদন বেড়েছে 32%, কিন্তু কর্মসংস্থান বেড়েছে মাত্র 13%। আবার 1963 থেকে 1969 সালে উৎপাদন বেড়েছিল 15%, বাট কর্মসংস্থান বেড়েছিল মাত্র 9%। তো যেই হারে উৎপাদন বাড়ে সেই হারেই যে আমাদের কর্মসংস্থান বাড়বে এটার কোনো মানেই নাই। এবার আরও কি বলে, আরও বলে 1969-1970 সালে ক্ষুদ্র ও কুটির শিল্পে 2,35,00,000-এরও বেশি লোক ছিল, সেটা পরে বেড়ে দাঁড়ায় 3,26,00,000। কিন্তু ভারতে অর্থনৈতিক পরিকল্পনায় কুটির এবং ক্ষুদ্র শিল্পের যেহেতু খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, তাই জন্য আমাদের দেশের মধ্যে সেরকমভাবে কুটির বা ক্ষুদ্র শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পায়নি, বাড়ছিল। বাট যেহেতু আমাদের প্ল্যানিংয়ে, আমাদের নীতি আয়োগের প্ল্যানিংয়ের মধ্যে যেটা ছিল না, তার জন্য খুব বেশি হারে যে বাড়া গেছে এরকম দেখা যায়নি। আর কি লেখা আছে, আর লেখা আছে ভারতের জিডিপি বৃদ্ধি হারের সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি হারেরও কোনো সম্পর্ক নেই। জিডিপি বাড়লেও যে কর্মসংস্থান বাড়বে এটারও কোনো মানে নেই। কী লেখা বলে, জিডিপি বৃদ্ধির হার ওঠানামা করেছে, কর্মসংস্থান বৃদ্ধির হার সকল সময় জিডিপি বৃদ্ধির হার অপেক্ষা জিডিপি যে হারে বাড়ে তার চেয়ে অনেক কম রেটে কর্মসংস্থান বাড়ে, এটা বলা হচ্ছে। ভারতের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি না করেই জিডিপি বৃদ্ধি করা সম্ভব হয়েছে, চাকরি না বাড়িয়ে জিডিপি বাড়ানো সম্ভব হচ্ছে। অর্থাৎ জাতীয় উৎপাদন বাড়ছে কিন্তু জিডিপি, তোমাকে আমি এর আগে ক্লাসে পড়েছিলাম, যদি না দেখে থাকো অবশ্যই বলবো, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও, ঠিক আছে। তো এবার জিডিপি যদি বললাম যে জিডিপি যদি আমাদের বাড়লো তার ফলে চাকরি বাড়বে এরকম কোনো কিন্তু মানে নাই, বুঝতে পারলাম। তো এরকম করে আমাদের দেশের যেই সমস্ত কারণে চাকরি গেল বা চাকরি আছে, কি আছে না আছে, কেন চাকরি নাই, তারপর চাকরি নাই তো ব্যবস্থা কীভাবে নিতে হবে, বেকারত্বের ব্যবস্থা কীভাবে নিতে হবে, এই সমস্ত এখানে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাকে আমার এই চেষ্টাটা খুব ভালো লাগছে। দেখো তোমাদের জন্য হ্যান্ড রিটেন এই সব জিনিসগুলো লিখতেছি, তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।